ঋণ খেলাপি থাকায় কুমিল্লা ৪-এ ভোট করতে পারছেন না হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি। হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত। দাম বাড়ানোর শর্তে কর্মসূচি প্রত্যাহার এলপিজি ব্যবসায়ীদের। দিনভর বিক্রি বন্ধ থাকায় ভোগান্তি, ভ্যাট ও শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের। বিপিসির ঢাকা চট্টগ্রাম পাইপলাইন ফুটো করে তেল চুরি। চট্টগ্রামে ঘরের মধ্যে ১২ ফুট নিচে গর্ত, তেলের ড্রাম জব্দ, অভিযুক্ত পলাতক। গাজীপুরে এনসিপি কর্মীকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ছিনতাই। বিক্রির জন্য ট্রায়াল দিতে গিয়ে এই ঘটনা। এবং শরীয়তপুরের জাজিরায় বোমা বানানোর সময় বিস্ফোরণে উড়ে গেছে টিনের ঘর, এক যুবক নিহত, আহত ২। স্বাগত এখন জনপথে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইর আছি। ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা ৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম বাদ দেয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে ঋণ খেলাপি হিসেবে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। কুমিল্লা ৪ আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী। এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা ৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত করতে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই আসনের আগের সীমানা ফিরিয়ে দিয়ে ২৪ ঘন্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। গত বছরের ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তন কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে রুল জারি করেন। এর আগে কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম। বেগম খালেদা জিয়ার দেয়া গণতন্ত্রের মশাল নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনের বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের একটি স্কুলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে রেইনবো বা রংধনু দেশ গড়বে বলেও জানান তিনি। গণতন্ত্রের টর্চ মশাল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বেগম জিয়াকে দিয়েছেন, বেগম জিয়া তারেক রহমানকে দিয়েছেন। এই মশাল গণতন্ত্রের মশাল নিয়ে আজকে তারেক রহমান সাহেব এগিয়ে যাচ্ছেন, আমরা তার সাথে এগিয়ে যাচ্ছি। সবাই সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ ওই যে বলেছে রেইনবো নেশন। বিইআরসি চেয়ারম্যানের আশ্বাসে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। রমনায় বিইআরসি অডিটোরিয়ামে বৈঠক শেষে এই ঘোষণা দেন তারা। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বন্ধ, কমিশন এবং সরবরাহ বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানিকারকরা বিইআরসি নির্ধারিত দামে পাইকারি বিক্রেতাদের কাছে এলপিজি বিক্রি করে না। এজন্য ১২ কেজি এলপিজির দাম ১,৩০৬ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার দাবি জানান ব্যবসায়ীরা। এ সময় কয়েকটি কোম্পানি পার্শ্ববর্তী দেশে এলপিজি রপ্তানি করে বলেও অভিযোগ করেন তারা। ব্যবসায়ীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, এ নিয়ে সংশ্লিষ্ট
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। সরবরাহ বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, দ্রুতই কেটে যাবে সংকট। একটা ডিস্ট্রিবিউটর একটা গ্যাসের ব্যবসা কয় টাকা লাভ করে? এই জন্য আমরা মনে করি যে আমরা 1500 টাকার নিচে আপাতত আমরা যে অবস্থা, আমরা 1500 টাকার নিচে ভোক্তা পর্যায়ে 1500 টাকার নিচে গ্যাস আমরা দিতে পারবো না। 1500 টাকার মধ্যে আশা করি আমরা 1500 টাকার মধ্যে গ্যাস আমরা পৌঁছে দিতে পারবো। আমরা ভোক্তারা পাবে 1500 টাকার মধ্যে। যে অভিযানটা আছে, অভিযানটা যদি কালকে থেকে আমাদের কর্মসূচিও প্রত্যাহার হবে ইনশাল্লাহ। আমাদের এই কমিশন যে বিবেচনার যে সুযোগ, এটা হলো আইনি প্রক্রিয়ায়, তাই না? কারণ কমিশন তো নির্বাহী কর্তৃপক্ষ না, আইনি প্রক্রিয়ায় যেতে হবে। আমি যেটা বলছি যে আপনাদের যেটা বক্তব্য এটা যুক্তিসঙ্গত এবং নিঃসন্দেহে আমরা এটা বিবেচনা করব, হ্যাঁ, এবং আপনার দাবি অত্যন্ত কম। এর আগে কারখানা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে 15 জানুয়ারি পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পরিবেশকরা। এদিকে বৃহস্পতিবার সারা দেশের ডিপোগুলো থেকে বন্ধ থাকে গ্যাস সরবরাহ। ফলে খুচরা বিক্রেতা সহ সাধারণ ক্রেতা সবাই সিলিন্ডার কিনতে ডিপোতে গেলেও ফিরে আসেন খালি হাতে। সবথেকে বেশি ভোগান্তিতে পড়েন হোটেল, রেস্তোরাঁ ও বাসাবাড়ির ব্যবহারকারীরা। সহকর্মীদের তথ্য ছবিতে দেখুন শামীমা রহমান শাম্মীর প্রতিবেদন। পূর্ব ঘোষণা অনুযায়ী ভ্যাট কমানো সহ 6 দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে এলপি গ্যাস উত্তোলন, সরবরাহ, বিক্রি বন্ধ থাকে। এতে সারা দেশে মারাত্মক প্রভাব পড়ে। চট্টগ্রামে সকাল থেকেই দেখা যায় কোনো কোনো ডিলারের কাছে নেই সরবরাহ করার মতো সিলিন্ডার, আর কিছু পয়েন্টে খালি পড়ে আছে হাজার হাজার সিলিন্ডার। ডিলাররা বলছেন প্ল্যান্টগুলোতে গাড়ি পাঠালেও সপ্তাহখানেক ধরে সেই গাড়ি ফেরত আসেনি। আমদানি কমায় চট্টগ্রামের 5 থেকে 6টি কারখানায় নেই গ্যাস। হাতে গোনা 2-1টি কারখানা সরবরাহ করলেও তার চাহিদার 20 থেকে 30%। বাজারে 12 কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। প্রত্যেকদিন অনেক কল আসতেছে, এমনি ওরা গ্যাস না পেয়ে সরাসরি ভোক্তা পর্যায়ে না পেয়ে ওরা আমাদের ডিলার পয়েন্টে চলে আসতেছে, কিন্তু গ্যাস সংকটের কারণে আমরা ওদেরকে দিতে পারতেছি না। অন্য জায়গায় দেখছিলাম 1800 টাকা বলতেছে, এখানে 1700 টাকা বলতেছে, তারপরে গ্যাস নাই। সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট নিরসনে বৃহস্পতিবার দুপুরে বৈঠকে বসেন চট্টগ্রামের পরিবেশকরা। জানান, আমদানি শুল্ক ও ভ্যাট কমিয়ে আনার সিদ্ধান্ত হলেও খুব শীঘ্রই এলপি গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে না চট্টগ্রামে। জাহাজে করে গ্যাস আমদানি, খালাস ও কারখানায় বোতলজাত করতে 15 জানুয়ারি পর্যন্ত সময় লাগবে বলে দাবি করেন তারা। 15 তারিখে যদি আমাদেরকে গ্যাসগুলো সর্বোচ্চ সরবরাহ 15 তারিখে স্বাভাবিক না হলেও 80% স্বাভাবিক হবে, এরকম আশ্বাস দিচ্ছে আর কি। মোট জ্বালানি চাহিদা 3 ভাগের 1 অংশ আমরা পাচ্ছি, 2 অংশ পাচ্ছি না। 25-30টা কোম্পানি এখানে কি অপারেশনে ছিল, এখন 5-6টা কোম্পানি প্রোডাক্ট দিচ্ছে। খুলনায় সকাল থেকেই প্রায় সব ডিলারের প্রতিষ্ঠান বন্ধ দেখা যায়। তারা বলছেন সিলিন্ডার সরবরাহ বন্ধ থাকায় প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। এছাড়া রাজশাহীতেও 3টি কোম্পানির কোনো ডিলারই গ্যাস সরবরাহ করেনি। এতে অনেকেই সিলিন্ডার কিনতে এসে ফিরে যান খালি হাতে। ক্রেতারা বলছেন গ্যাস না পেয়ে মাটির চুলা, রাইস কুকার ও ইলেকট্রিক চুলায় ভরসা করতে হচ্ছে তাদের। এছাড়া বরিশালের দোকানগুলোতে সিলিন্ডার থাকলেও তার সবগুলোই খালি। হাতে গোনা কিছু দোকানে সিলিন্ডার মিললেও গুনতে হচ্ছে 1500 টাকার বেশি। আমার চাহিদা মনে করেন ডেলি 8-10টা 12টা এরকম, কিন্তু আমি গ্যাস পাচ্ছি হলো 3টা। কালকে দিয়েছে 3টা, আজকে এখন পর্যন্ত দেয়নি। কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হলে বলে যে আমাদের জাহাজ ঠিকমতো সময় পাঠাতে না পারায় আমরা গ্যাস একটু কম পাচ্ছি, আপনাদের কম দিচ্ছি। আমার বাসাতে 3 বেলাতে গ্যাস রান্না হয়, এখন গ্যাস যদি না পাই চরমভাবে বিপর্যয়ের মধ্যে পড়বো। বিকল্প ওই যে কারেন্টের চুলা, কারেন্ট ব্যবহার করতে হয়। একই পরিস্থিতি বগুড়াতেও। পূর্ব ঘোষণা ছাড়া গ্যাস সরবরাহ ও বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ ক্রেতারা। ময়মনসিংহে বেশিরভাগ ডিলারের দোকানে ঝুলছে তালা, আর সিলেটেও গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েন হোটেল, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতারা। আমার জানা মতে আমার এই যে গ্যাসের দোকানে ওই যে কোম্পানি গ্যাস দিতে পারতেছে না। যদি আমার চাহিদা থাকে 20টা, তারা দিতেছে মাত্র 2টা। গতকাল থেকে গ্যাস পাচ্ছি না, আমাদের গ্যাস এখন নাইও। আর যা 2-1জনের কাছে পাই খবর নিছি, সব দাম খুব চড়া। কোম্পানি বুঝ দিতেছে, কোম্পানি মাল দেয়, সাপ্লাই দেয় মনে করেন 2-1টা, তার জন্য গ্যাসের রেট বেশি, এর জন্য আমরা গ্যাস রাখিও না, কারোর কাছে গ্যাস বিক্রিও করি না। বৃহস্পতিবারে বন্ধ, শুক্রবারে তো এমনি বন্ধ, শনিবারে এসে বলে বোতল প্রতি 100 টাকা বেশি, 50 টাকা বেশি, হলে নেন না হলে না নেন। শামীমা রহমান শাম্মী, এখন।
চট্টগ্রামের মিরসরাইয়ে বিপিসির ঢাকা চট্টগ্রাম তেল পাইপলাইনে ফুটো করে অভিনব কায়দায় তেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার হাদি ফকিরহাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই ঘটনা ঘটেছে দীর্ঘদিন ধরে। সকালে আশপাশে তেল ছড়িয়ে পড়লে টের পায় এলাকাবাসী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেখে মনে হয় খুব সাধারণ একটা টিনের ঘর, কিন্তু আড়ালেই লুকিয়ে চলছিল অভিনব কায়দায় তেল চুরি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চট্টগ্রাম ঢাকার 241 কিলোমিটার পাইপলাইন ফুটো করে দীর্ঘদিন ধরে তেল চুরি করছিলেন এ ব্যক্তি। ঘটনাস্থল চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদি ফকিরহাট এলাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মাসখানেক আগে পাইপলাইনের ওপর জায়গা ভাড়া নেন আমিরুল ইসলাম নামের এক অচেনা ব্যক্তি। তিনি নিজেকে মিরসরাই ইকোনমিক জোনের শ্রমিক হিসেবে পরিচয় দেন। ভাড়া নিয়েই টিনের ঘরটি তৈরি করেন তিনি। এখানেই লুকিয়ে আছে রহস্য। ঘরটির মাটির প্রায় 12 ফুট নিচে পাইপলাইন। মূলত ঘর তৈরি করে আমিরুল গোপনে মাটি খুঁড়ে সেই পাইপলাইন ফুটো করেছেন। এরপর সেখান থেকে সংগ্রহ করেছেন তেল। তারপর ড্রামে ড্রামে সে তেল বিক্রি করে দেন গোপনে। আজ ঘরটির আশেপাশে তেল ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। বিপুল তেল ছড়িয়ে পড়ায় স্থানীয়রা সেই তেল সংগ্রহ শুরু করেন ড্রামে ড্রামে। খবর পেয়ে প্রশাসন এসে এ রহস্য উদ্ঘাটন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস, প্রশাসন ও বিপিসির কর্মকর্তারা। এ ঘটনায় ঠিক কী পরিমাণ তেল চুরি হয়েছে তা জানা যায়নি। তবে ঘটনা অনুসন্ধানে আগত বিপিসি কর্মকর্তারা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। গেল বছর আগস্টে ৩৫০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল সরবরাহ করতে 241 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এই পাইপলাইনের মাধ্যমে ঘণ্টায় ৩৫০ টন জ্বালানি পাঠানো সম্ভব। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের টিম। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কি একটু জানাবেন? রাত্রি বিকেল 4:30টার দিকে গাজীপুরের মহানগরের যে কোনাবাড়ির এলাকাটি রয়েছে, কোনাবাড়ির দেউলিয়া বাড়ি, এখানে বেশ কিছু ঝুট গুদাম রয়েছে এবং এই ঝুট গুদামের একটি গুদামে প্রথমে আগুন লেগেছে এবং এই মুহূর্তে কিন্তু প্রায় 6টি গুদাম কিন্তু আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। আমার পিছনে দেখতে পাচ্ছ যে আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু বেশ আঁচ করা যাচ্ছে। উঠতে দেখেন, এরপরে তখন স্থানীয়রা প্রথমে একটি ঝুট গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখেন। এরপরে তারা প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসকে খবর দেন এবং কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে আসেন এবং তারা যখন দেখতে পেয়েছি যে পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরো বেশ কয়েকটি ইউনিট অর্থাৎ সারাবো এবং ডিবিএল ফায়ার সার্ভিসের আরো 3টি, মোট 5টি ইউনিট আসে। পরবর্তীতে উপসহকারী পরিচালক যিনি রয়েছেন গাজীপুরের, তার আরেকটি টিম, মোট 6টি টিম এখন একযোগে এখানে কাজ করছেন এবং এখানে বেশ বড় বড় অনেকগুলো ঝুট গুদাম রয়েছে এবং প্রত্যেকটি গুদামে কিন্তু আমরা দেখছি যে মালামাল কিন্তু একেবারে পরিপূর্ণ এবং আমরা বাতাসের আধিক্য দেখছি এবং এই বাতাসের কারণে কিন্তু আগুনটি কিন্তু আশপাশে ছড়িয়ে যাওয়ার একটি শঙ্কা করছে, যে কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে তারা চেষ্টা করছেন যেন আগুনটি যেন আশপাশে কোথাও যেন ছড়িয়ে না পড়ে। এবং এই ঝুট গুদামগুলোর পাশে কিন্তু আমরা দেখেছি যে অসংখ্য বাসাবাড়িও কিন্তু রয়েছে এবং সেই বাসাবাড়িগুলোতে যেন আগুন যেন পৌঁছাতে না পারে সে কারণে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু চেষ্টা করছেন এবং আগুনের যে ভয়াবহতা সেটা কিন্তু বেশ আঁচ করা যাচ্ছে। এবং এই আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলছেন, তারা যেটি বলছেন যে গাজীপুরের এই দেউলিয়া বাড়ি এলাকায় কিন্তু প্রায় কিছুদিন পরপরই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর অন্যতম কারণ হচ্ছে এখানে যারা কাজ করেন তাদের অসতর্কতা রয়েছে। পাশাপাশি এখানে যারা এখানে কিন্তু পানির যে দেওয়ার যে ব্যবস্থা, অর্থাৎ অগ্নি নির্বাপনের জন্য যে তাদের নিজস্ব পানি ব্যবস্থা সেটি কিন্তু খুবই কম, যে কারণে পানির সময় কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে থাকতে পারে। এবং আজকেও আমরা দেখছি যে আগুন নেভাতে কিন্তু পানির স্বল্পতা কিন্তু রয়েছে এখানে। তো সবকিছু মিলিয়ে এখনো কিন্তু দাও দাও করে কোনাবাড়ি এলাকার যে ঝুট গুদামের আগুন কিন্তু জ্বলছে। এই ছিল আমার কাছে সবশেষ। গাজীপুরে কোনাবাড়িতে ঝুট গুদামে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। গাজীপুরে এনসিপির এক কর্মীকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। দুপুরে নগরীর বাসন থানার
মোগরখাল জুকিতলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, অনলাইনে নিজের ব্যবহৃত মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন হাবিব চৌধুরী। বিজ্ঞাপন দেখে এক যুবক মোটরসাইকেল কেনার কথা বলে তাকে মোগরখাল এলাকায় একটি ফাঁকা স্থানে ডেকে নেয়। সেখানে মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে আরও একজনের সঙ্গে মোটরসাইকেলে উঠে তারা। এ সময় হাবিব চৌধুরীকে লক্ষ্য করে পরপর 2টি গুলি ছুড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে রক্ষা পান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। তারা দুইজন আসছিল, একজনের সাথে পিস্তল ছিল আর একজন নর্মাল ছিল। তো আসার পর একজন বলতেছে ভাই গাড়িটা দেন একটু চালাই, আরেকজন সাইডে দাঁড়ানো ছিল। তো একজনকে আমি গাড়িটা দিই চাবিটা, সে চালাচ্ছে, চালায় এক রাউন্ড দিয়ে এসে বলতেছে আরেকজন সাথে যে ছিল সে আমার হাত থেকে পেপারস গাড়ি চাইলো, তারপর তারে দিলাম পেপারস। সে পেপারস নিয়ে গিয়ে গাড়িতে বসলো, বসার পর আমাকে ডাক দিল ইশারায় বাম হাতে ডাক দিয়ে ডাইন হাতে গানটা বের করে, কোমর থেকে বের করে আমার মাথা দিকে তাক করে সাথে সাথে একটা গুলি করে, সাথে সাথে আরেকটা গুলি করে। ওই গুলিটা আমার হাতের নিচ দিয়ে যায়। প্রথম গুলিটা আমার এই দিক দিয়ে গিয়ে একটা দোকানের দেয়ালে গিয়ে লাগে। নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শুটার ইকবাল ও জালাল উদ্দিনকে আটক করা হয়েছে। এ সময় একাধিক বন্দুক, গুলি ও কার্তুজ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত সংশ্লিষ্ট সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গণে রায়পুরা আর্মি ক্যাম্পের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল দিনব্যাপী রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে চরাঞ্চলের গোপীনাথপুর এবং বালুয়াকান্দি সহ পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে 2টি একনলা বন্দুক, 2টি দেশীয় 1 শুটার গান, 9টি কার্তুজ, 5 রাউন্ড চায়না রাইফেলের গুলি ও দেশীয় অস্ত্রসহ সংশ্লিষ্ট সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সন্ত্রাসী ইকবালের বিরুদ্ধে একটি অস্ত্র আইনের মামলা সহ সর্বমোট 11টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া জালাল উদ্দিনের বিরুদ্ধে 2টি হত্যা মামলা সহ মোট 4টি মামলা রয়েছে। শরীয়তপুরের জাজিরায় বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত হয়েছে একজন, সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বসতবাড়ি। এই ঘটনায় এলাকায় বিরাজ করছে আতঙ্ক। বৃহস্পতিবার ভোর রাতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে, এতে আহত হয়েছে 2 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শরীয়তপুর থেকে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। দেখে মনে হবে টর্নেডো বিধ্বস্ত বাড়ি এটি, অথচ বাস্তবতা হলো বোমা তৈরির সময় বিস্ফোরণে উড়ে গেছে টিনের চাল। বৃহস্পতিবার ভোরে জাজিরার মুলাই ব্যাপারী কান্দি এলাকায় হাতবোমা বানানোর সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত হয় সোহান ব্যাপারী নামে এক যুবক, আহত হয় আরও 2 জন। বিস্ফোরণের পর সোহানের সহযোগীরা তার মরদেহ পাশের ফসলি জমিতে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা বলছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক বিরোধের জেরেই বছরের পর বছর ধরে এই এলাকায় বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগেও এই এলাকায় এমন ঘটনা ঘটেছে। মানে কয়টা না, মানে ধুম অনেকটা আওয়াজ হয়েছে, একবারই আওয়াজ হয়েছে। কালকে রাত্রে যে আওয়াজটা শুনছি, এটা ধরেন টানা স্পিডে যেভাবে ফুটে এভাবে ফুটছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘরের ভিতরে হয়তো বা কোনো ককটেল ছিল বা ককটেল বানানোর কিছু যন্ত্রাংশ ওখানে ছিল, তো এগুলো হঠাৎ করে বিস্ফোরিত হওয়ার কারণে যে গড়ের চাল টিন যে আছে বিভিন্ন দিকে ছিন্ন ভিন্ন হয়ে উড়ায় গেছে। লোকজনই নাকি এই বিষয়টা জানে কিভাবে তাদেরকে বোমা সরঞ্জাম পেলে তারা বানাইতে পারে। তো সরঞ্জামগুলোকে আসলে আমাদেরকে আসলে আইডেন্টিফাই করতে হবে কোথা থেকে তারা উৎস করতে। এদিকে বিলাসপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তার প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাতবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলমান। সম্প্রতি বুধাইরহাট বাজারে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হন। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। চট্টগ্রামে 12 বছরের কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার মধ্যরাতে লালখান বাজার এলাকায় নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রতিদিনের মতো বাবা মা ভুক্তভোগী শ্রাবন্তীকে দাদার বাসায় রেখে কর্মস্থলে যায়। কর্মস্থল থেকে বাসায় ফিরে রাত 11:30টায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ধর্ষণের পর হত্যার অভিযোগে প্রদীপ ঘোষ ও অর্জুন সিংহ নামে 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনের নামে
কুলশি থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা মা। রাতেই দুজনকে গ্রেপ্তার করে র্যাব। ময়মনসিংহের ভালুকায় পায়োনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডের শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যায় নেতৃত্ব দানকারী ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে ডিএমপির সহযোগিতায় ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডের পর 12 দিন দেশের বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন ইয়াসিন। তিনি আরও বলেন, ঘটনার দিন পায়োনিয়ার ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করার পেছনে মূল ভূমিকা ছিল গ্রেপ্তার ইয়াসিনের। উত্তেজিত জনতাকে উস্কানি দিয়ে দীপুকে নির্মমভাবে মারধর করে সে। হত্যার পর দীপুর নিথর দেহ রশি দিয়ে টেনে হেঁচড়ে স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় নিয়ে যাওয়া এবং মরদেহ পোড়ানোর ঘটনায় সরাসরি নেতৃত্ব দেয় ইয়াসিন। এই ঘটনায় এখন পর্যন্ত 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 9 জন। চট্টগ্রামে অভিযান চালিয়ে কাঠের ফিশিং বোটকে অবৈধভাবে আর্টিসানাল ট্রলিং বোটে রূপান্তরের প্রধান কারিগর ভারতীয় নাগরিক সহ 7 জনকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটার একটি ফ্যাক্টরিতে এই অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম ও জাল তৈরির মূল হোতা ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাস সহ তার সহযোগী 6 বাংলাদেশি কারিগরকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, অভিযানের সময় ফ্যাক্টরি থেকে প্রায় 36 লাখ টাকার 12টি অবৈধ ট্রলিং জাল এবং জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। আটক ভারতীয় নাগরিক 2023 সালের 27 নভেম্বর ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসে। এরপর কাঠের ফিশিং বোটকে অবৈধভাবে আর্টিসানাল ট্রলিং বোটে রূপান্তরের প্রধান কারিগর হিসেবে কাজ শুরু করে। এদিকে ফ্যাক্টরিতে অভিযানের খবরে সংশ্লিষ্ট কোম্পানির মালিকরা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে জানায় কোস্টগার্ড। চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামি মাজার সংলগ্ন এলাকায় মর্টান স্টিল মিলস লিমিটেড কর্তৃক অবৈধভাবে দখলে রাখা 65 শতক জায়গা উদ্ধার করেছে বাংলাদেশ চা বোর্ড। দুপুরে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদের নেতৃত্বে এই অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এই জায়গা। চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামি মাজার সংলগ্ন এলাকায় চা বোর্ডের জায়গাটি 2022 সালের পর ভাড়া চুক্তি নবায়ন করা না হলেও অবৈধভাবে দখলে রেখেছিল মডার্ন স্টিল মিলস লিমিটেড। বাংলাদেশ চা বোর্ড জানায়, 2008 সাল থেকে জায়গাটি মডার্ন স্টিলকে ভাড়া দেওয়া হয়। সেখানে তারা কারখানার জন্য পাওয়ার গ্রিড স্থাপন করেন, কিন্তু 2022 সালের পর এখন পর্যন্ত ভাড়া নবায়ন করেনি মিল কর্তৃপক্ষ। তারপরেও জায়গাটি অবৈধভাবে প্রভাব খাটিয়ে দখলে রাখে তারা। চা বোর্ডের কাছে কোম্পানিটির প্রায় 2,24 লাখ টাকা ভাড়া বকেয়া রয়েছে। চা বোর্ড ছাড়াও মডার্ন স্টিল মিলস লিমিটেডের কাছে সোনালী ব্যাংক 1,358 কোটি টাকা, জনতা ব্যাংক 1,300 কোটি টাকা, পাওয়ার গ্রিড বাংলাদেশ 1,21 লাখ টাকা এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 26 কোটি 8 লাখ টাকা পাওনা রয়েছে। এসব পাওনার বিপরীতে একাধিক মামলা চলমান বলেও জানানো হয়। আজ দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে জায়গাটি উদ্ধার করা হয়। অনেকবার ট্রাই করা হয়েছে এবং তারা আমাদের বিরুদ্ধে মামলাও করেছে হাইকোর্টে, এবং মামলা করার পরে হাইকোর্ট 1 মাসের ভিতরে বলেছে টি বোর্ডের সমস্ত বকেয়া পাওনা পরিশোধ করার জন্য, এবং সে এই হাইকোর্টের এই আদেশটিও পালন করেনি। বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা হওয়ার পরে শেষ পর্যন্ত তারা উচ্ছেদের কার্যক্রম হাতে নেয় এবং সেই সাপেক্ষে তারা ডিসি অফিসে ম্যাজিস্ট্রেট চেয়েছিল এবং আমাকে ম্যাজিস্ট্রেট হিসেবে সেখানে নিয়োগ করা হয়েছে আইন শৃঙ্খলার যাবতীয় সহযোগিতা করার জন্য। উৎপাদন খরচের তুলনায় কমেছে ডিম ও মুরগির দাম। এতে টাঙ্গাইলে ব্যবসায়ীদের প্রতিদিন গুনতে হচ্ছে কোটি টাকার লোকসান। ফলে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন খামারিরা। তারা বলছেন, খাদ্য ও মেডিসিনের বাড়তি দাম ও বড় বড় কোম্পানির সিন্ডিকেটের বলি হচ্ছেন তারা। কাউসার আহমেদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। বাজারে চাহিদা কমায় টাঙ্গাইলে ডিম ও মুরগির মাংসের দাম কমতে শুরু করেছে। কয়েক সপ্তাহে ডিমের দাম কমে হালি প্রতি বিক্রি হচ্ছে 32 টাকায়। প্রতিনিয়ত লোকসানে এক যুগে জেলায় উৎপাদন কমেছে প্রায় 60%। কালিহাতীর দেবপুর গ্রাম, কয়েক বছর আগেও যেখানে 20 জন খামারি ছিল, প্রতিনিয়ত লোকসানে এখন সেখানে মাত্র 8 জন খামারি। যারাও টিকে আছেন লোকসানে তারাও ঋণগ্রস্ত। প্রতিদিন আমার 4,000 টাকা লস যায়। ডিমের বর্তমানে যে দাম 7 টাকা দাম,
দেওপুরের মতো জেলার 5,000 খামারির প্রতিদিন কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে। ডিম ও মাংসের দাম কমলেও খাদ্য, মেডিসিন সহ উৎপাদন খরচ না কমায় প্রতি মাসে ডিমে 2 থেকে 2.5 টাকা লোকসান হচ্ছে। এছাড়া প্রভাবশালী ব্যবসায়ীদের সিন্ডিকেটের চাপে বিপাকে খামারিরা। সরকার যদি কিছু কিছু ভর্তুকি দিত, ওষুধের দাম কমাই দিত, খাদ্যের দাম কমাই দিত, তাহলে আমরা মুরগি পালতে সুবিধা হইতো। আমাদের রেট দিল 10 টাকা 80 পয়সা, এখন বিক্রি করছি আমরা 7 টাকা 50 পয়সা, এখন তো ভোক্তা আসে না। জমি বিক্রি করে কিছু টাকা ঋণ শোধ করছি, আর কিছু খাসা মাছা বিক্রি করে আমরা ঋণ শোধ করলাম। ভ্যাকসিন, ট্রিটমেন্ট, পরামর্শ আমরা এইগুলো দিয়ে আমরা খামারিদেরকে সচেতন করছি এবং তাদেরকে পরামর্শ দিচ্ছি। উঠান বৈঠক থেকে শুরু করে বিভিন্ন লিফলেট বা বিভিন্ন তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। ঝরে পড়া খামারিদের স্থায়ীভাবে টিকিয়ে রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন টাঙ্গাইল। সারা দেশে শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, নওগাঁ ও রাজশাহীতে তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রির নিচে। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। বেলা বাড়লেও কুয়াশার চাদরে ঢাকা পড়ায় সূর্যের দেখা মিলছে না বেশিরভাগ জেলায়। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র শীতে কষ্টে দিন কাটছে ছিন্নমূল মানুষের। শীত নিবারণে অনেকে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন। ঠান্ডার ব্যাহত কৃষিকাজ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো শীত থেকে বাঁচতে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। এ নিয়ে আরও জানাতেন চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, এবছর শীতের কাপড়ের দাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? রাত্রি গত 10 দিনের বেশি সময় ধরে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু সূর্যের দেখা মেলেনি। তবে আজকে কিছুটা সূর্য উঠেছিল, এতে কিন্তু তীব্র শীত দেখা দিয়েছে। এই শীতে বিশেষ করে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষরা ভোগান্তিতে পড়েছেন। এই ভোগান্তির কারণে শীত থেকে বাঁচতে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকায় রাস্তার পাশে গড়ে উঠেছে এমন ফুটপাতের দোকান, যেগুলোতে গরম কাপড় বিক্রি হচ্ছে এবং সকাল থেকে রাত 10টা পর্যন্ত এই বাজারগুলো আসলে জমে থাকছে। এছাড়াও যে মার্কেটগুলো আছে সবগুলোতে আসলে গরম কাপড়ের বেচা কিনা ইতিমধ্যেই চরমভাবে জমে উঠেছে। আমরা এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে চাঁপাইনবাবগঞ্জে ইতিমধ্যেই 9.5 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে তাপমাত্রা। তবে আজকে কিছুটা বেড়েছে, যদিও এই চাঁপাইনবাবগঞ্জে আসলে আবহাওয়া অধিদপ্তর কেন্দ্র নেই, সেক্ষেত্রে আমরাও কিছুটা ভোগান্তিতে পড়ছি এখানকার তাপমাত্রার খবর জানতে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি এখানে 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের গরম কাপড় বিক্রি হচ্ছে। এটি যদিও মার্কেটে কিনতে গেলে একটু বেশি দাম লেগে যায়। এই জন্য আসলে এখানকার যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে সবাই এখানে এসে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধরনের জ্যাকেট, সোয়েটার থেকে শুরু করে কম্বল সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। তবে নিম্ন আয়ের যারা মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা মূলত এখানে এসে কম টাকায় এই জিনিসগুলো কিনতে পারছেন, এতে তারা কিছুটা শীত থেকে উদ্ধার হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো রাত্রি চাঁপাইনবাবগঞ্জের এই ছিল সবশেষ আমার কাছে। চাঁপাইনবাবগঞ্জের শীতের কাপড় বেচা বিক্রির খবর জানাতে যুক্ত ছিলেন সোহান মাহমুদ। চা আর পর্যটনের জেলা মৌলভীবাজার, অথচ এই জেলার প্রায় 22 লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। সামান্য অসুখেও রোগীদের ছুটতে হচ্ছে জেলা সদর কিংবা সিলেটে। জেলার 67টি ইউনিয়ন স্বাস্থ্য হাসপাতালগুলোতে নেই কোনো এমবিবিএস ডাক্তার ও পর্যাপ্ত ঔষধ। মৌলভীবাজার থেকে এম.এ. হামিদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। ভোর না হতেই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দীর্ঘ লাইন। কারো কোলে অসুস্থ শিশু, কেউ বা বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ। মৌলভীবাজারের 7 উপজেলার হাসপাতালে প্রতিদিনের চিত্র এটি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অধিকাংশ হাসপাতালে ইমার্জেন্সি সহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্য সহকারীরা। আমি কইছি মানে না আপনি চেক করে হোক রাখতো নাই। 2টার সময় ডাক্তার আইছে না, তারা দিকে সকাল মানতে কিতা দেখছে না, দেখছে না। আমরা গ্যাসটা পর্যন্ত কিনে আনছি, এরপরে নিয়ম করে ডাক্তার আইয়া দেখেন।
মৌলভীবাজারের 7 উপজেলায় চিকিৎসক পদের অর্ধেকেরও বেশি শূন্য। শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখার মতো গুরুত্বপূর্ণ উপজেলায় নেই পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক। এসএফপিও স্যার, আরএমও, মেডিকেল অফিসার, কনসালটেন্ট এবং ডেন্টাল সার্জন সহ 38 জন, 5 জন বর্তমানে অ্যাক্টিভলি কর্মরত আছে। বাকি আরো 3 জন কনসালটেন্ট আমাদের প্রেষণে আছেন। চিকিৎসক সংকটের পাশাপাশি ভয়াবহ আকার ধারণ করেছে সরকারি ওষুধের অভাব। ফলে বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকেই ওষুধ কিনছেন রোগীরা। জুড়ি, রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও নেই দক্ষ টেকনিশিয়ান। ওষুধগুলোর একটু সমস্যা আর কি আমরা ফেস করি। ধরেন ম্যাক্সিমাম ওষুধ আমরা বাড়িতেই কিনে আনে দেওয়া লাগে। ওষুধ দিয়েছে ওরা 4টা, হাসপাতাল থেকে দিছে ওরা 1টা, বাকিগুলো বাইরে থেকে নিতে বলছে। টেকার অভাবে ওষুধ আর থাপার দাম না, পুরা চিকিৎসা মিলে না হসপিটাল। আমাদের কাছে এখন পর্যন্ত মেশিন না আসে নাই, রিয়াজেন্ট আসে নাই এবং আমরা এখন পর্যন্ত এটা সাপ্লাই পাই নাই। চিকিৎসক ও জনবল সংকট দীর্ঘদিনের বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শূন্য পদ পূরণ ও ওষুধ সরবরাহ বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি সমাধান। আমাদের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর, আমরা সেই রিপোর্টটা তৈরি করে পাঠিয়েছি। তো আশা করা যায় যে সামনে আমাদেরকে এই শূন্য পদগুলোতে ডাক্তার দিবে। দ্রুত চিকিৎসক নিয়োগ ও পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও সাধারণ মানুষ। এখন মৌলভীবাজার। সাভারে কিন্ডারগার্টেন শিক্ষকদের সঙ্গে স্থানীয় বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাভারের কলমা এলাকার কিন্ডারগার্টেন শিক্ষকদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন শিক্ষকরা। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের মর্যাদা রক্ষায় কাজ করবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা 19 আসনে বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আগামী সংসদ নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায় বলেও জানান বিএনপি নেতারা। অনুষ্ঠানে সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন ও থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এতে। শেষ করছি এখন জনপদে, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। গাজীপুরের ঝুট গোদামে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। ঋণখেলাপি থাকায় কুমিল্লা 4-এ ভোট করতে পারছে না হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপি মঞ্জুরুল আহসান মুন্সি। হাইকোর্টের আদেশ চেম্বার স্থগিত। দাম বাড়ানোর শর্তে কর্মসূচি প্রত্যাহার এলপিজি ব্যবসায়ীদের। দিনভর বিক্রি বন্ধ থাকায় ভোগান্তি, ভ্যাট ও শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের। বিপিসির ঢাকা চট্টগ্রাম পাইপলাইন ফুটো করে তেল চুরি। চট্টগ্রামে ঘরের মধ্যে 12 ফুট নিচে গর্ত, তেলের ড্রাম জব্দ, অভিযুক্ত পলাতক। গাজীপুরে এনসিপি কর্মীকে লক্ষ্য করে গুলি। মোটরসাইকেল ছিনতাই, বিক্রির জন্য ট্রায়াল দিতে গিয়ে এই ঘটনা। এবং শরীয়তপুরের জাজিরায় বোমা বানানোর সময় বিস্ফোরণে উড়ে গেছে টিনের ঘর। এক যুবক নিহত, আহত 2। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।